হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের মিশন গভ জব 100 ডে সায়েন্স জিকে চ্যালেঞ্জের আজ ডে 4 ক্লাসে। আজকের ক্লাসে আমরা জীবন বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় পুষ্টি, বিপাক এবং পরিপাক নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমরা এআই ভিডিওর ব্যবহার করে বা এআই ভিডিওর মাধ্যমে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব এবং তা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 50টি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ব্যাখ্যা সহ উত্তরগুলি আলোচনা করব। রেলওয়ে হোক কিংবা এসএসসি অথবা এনএমজিএনএম হোক অথবা পুলিশের পরীক্ষায় এই চ্যাপ্টারটি থেকে অনেক প্রশ্নই এসে থাকে। কাজেই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো শুরু করা যাক ভিডিও। আজকের টপিকের প্রথম অংশ, এআই টিচারের কাছে সম্পূর্ণ কনসেপ্টটা বুঝে নাও, এরপরে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করে দেব। আচ্ছা, পুষ্টি বলতে আমরা সাধারণত কি বুঝি? ভালো খাওয়া দাওয়া, তাই তো? কিন্তু আজ আমরা ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখব। আজ আমরা মানবদেহকে একটি জ্যান্ত ইঞ্জিনের সাথে তুলনা করে দেখব এই ইঞ্জিনটি ঠিক কিভাবে আণবিক পর্যায়ে নিজের জ্বালানি সংগ্রহ করে। চলুন এই চমকপ্রদ বিশ্লেষণটি শুরু করা যাক। একবার ভেবে দেখুন তো, একদম সাধারণ এক প্লেট খাবার, সেখান থেকে আমাদের শরীর ঠিক কিভাবে শক্তিটা নিংড়ে বের করে নেয়। ব্যাপারটা কিন্তু জাদুকরী। আমাদের শরীর হলো এমন এক জটিল ইঞ্জিন, যার ঠিকঠাক চলার জন্য অত্যন্ত সুনির্দিষ্ট কিছু কাঁচামালের প্রয়োজন হয়। এই পুরো মেকানিজমটা বুঝতে আমরা মূলত তিনটি প্রধান ম্যাক্রোনিউট্রিয়েন্ট শর্করা, প্রোটিন আর ফ্যাট নিয়ে ধাপে ধাপে কথা বলবো। আর শেষে পুরোটার একটা চটজলদি রিভিশন তো থাকছেই। তো চলুন একদম গোড়ার কথা থেকে শুরু করা যাক। পুষ্টি আর সেই বিখ্যাত জৈব অণু বা বায়োমলিকিউল বলতে আসলে কি বোঝায়? সহজ কথায় বলতে গেলে এই বায়োমলিকিউলগুলো হলো আমাদের দেহের একদম র মেটেরিয়াল বা কাঁচামাল। শর্করা, প্রোটিন, ফ্যাট এগুলো হলো সেই সব অপরিহার্য উপাদান যা ছাড়া আমাদের এই জ্যান্ত ইঞ্জিন এক মুহূর্ত চলতে পারবে না। বেঁচে থাকার জন্য এগুলো নিয়ে কোনোভাবেই আপোষ করা চলে না। এবার আসা যাক কার্বোহাইড্রেট বা শর্করার কথায়। গাড়ি সামনের দিকে এগিয়ে নিতে যেমন পেট্রোলের প্রয়োজন হয়, আমাদের শরীরের জন্য শর্করা ঠিক ওই তাৎক্ষণিক পেট্রোলের মতোই কাজ করে। মানে এটা হলো একদম প্রাইমারি ফিউয়েল। শরীরকে সচল রাখতে যখনই হঠাৎ করে প্রচুর এনার্জির দরকার হয়, শরীর কিন্তু চোখ বন্ধ করে এই শর্করার উপরই ভরসা করে। ধরুন এক প্লেট ভাত বা কিছু আলু খাওয়া হলো, এর পরে শুরু হয় আসল ম্যাজিক। পরিপাকতন্ত্রে এই জটিল স্টার্টগুলো ভাঙতে ভাঙতে একদম সিম্পল হয়ে যায়, আর শেষে পরিণত হয় একেবারে খাঁটি গ্লুকোজে। আর এই গ্লুকোজই রক্তের মাধ্যমে পৌঁছে যায় কোষে কোষে, একেবারে চূড়ান্ত জ্বালানি হিসেবে। এখানে রাসায়নিক গঠনের একটা দারুণ মজার ব্যাপার আছে। জলের সংকেত তো আমাদের সবারই জানা, H2O, মানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1। শর্করার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। যেমন গ্লুকোজের ক্ষেত্রেও হাইড্রোজেন আর অক্সিজেন সেই 2:1 অনুপাতেই থাকে। প্রকৃতির কি অদ্ভুত সুন্দর একটা ব্যালেন্স, তাই না? আর এনার্জির হিসাবটা কেমন জানেন? মাত্র 1 গ্রাম শর্করা কোষে সম্পূর্ণ পুড়লে একেবারে নিখুঁতভাবে 4.1 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়। এটাই আমাদের দৈনন্দিন দৌড়ঝাঁপ করার মূল চালিকা শক্তি। জ্বালানির কথা তো হলো, এবার একটু ইঞ্জিনের স্পেয়ার পার্টস নিয়ে কথা বলা যাক, মানে আমাদের কাঠামোগত স্থপতি, প্রোটিন বা আমিষ। এই প্রোটিন ছাড়া আমাদের শরীরের কোনো বৃদ্ধি সম্ভব নয়। কোথাও কেটে ছিঁড়ে গেলে সেটা মেরামত করা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এনজাইম তৈরি করা বা রোগজীবাণুর সাথে লড়ার জন্য অ্যান্টিবডি বানানো, সবে কিন্তু এই প্রোটিনের কাজ। এক কথারে এরা হলো শরীরের মেকানিক। প্রোটিন ভেঙে ফেলার এবং নতুন করে গড়ার গল্পটা বেশ রোমাঞ্চকর। প্রোটিন হলো আসলে বিশাল একটা চেইন। শরীর হজমের সময় এই চেইনটাকে ভেঙে ছোট ছোট টুকরো করে ফেলে, যাদের আমরা বলি অ্যামাইনো অ্যাসিড। এরপর লেগো ব্লক দিয়ে যেমন নতুন খেলনা বানানো হয়, শরীর ঠিক সেভাবেই এই অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে জুড়ে নিজের দরকারি কোষগুলো তৈরি করে নেয়। আরেকটা চমকপ্রদ তথ্য দিই, যদি কখনো প্রোটিনকে পুড়িয়ে শক্তি বের করতে হয়, তাহলে 1 গ্রাম প্রোটিন থেকেও ঠিক ওই 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, একেবারে শর্করার সমান। যদিও শক্তি উৎপাদন করা প্রোটিনের মূল কাজ নয়, কিন্তু দরকারে সে ব্যাকআপ দিতে পারে। আমাদের শরীরের জন্য মোট 20 রকম অ্যামাইনো অ্যাসিড দরকার হয়। এর মধ্যে 11টা শরীর নিজেই বানাতে পারে, যাদের বলা হয় নন এসেনশিয়াল। কিন্তু বাকি 9টা, সেগুলো শরীর কোনোভাবেই বানাতে পারে না। তাই এগুলো খাবারের মাধ্যমে গ্রহণ করাটা একদম বাধ্যতামূলক। এজন্যই সঠিক ডায়েট এত জরুরি। এবারে আমাদের আলোচনার শেষ ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ফ্যাট বা লিপিড। বলতে পারেন এটা হলো আমাদের শরীরের লং টার্ম রিজার্ভ ব্যাটারি এবং সুরক্ষামূলক আবরণ।
ফ্যাটকে কিন্তু অনেকেই খারাপ মনে করেন, অথচ এটা হলো প্রকৃতির এক দারুণ সার্ভাইভাল মেকানিজম। অতিরিক্ত শক্তির বিশাল ভাণ্ডার জমিয়ে রাখা, শীতের দিনে ত্বকের নিচে থেকে শরীরকে গরম রাখা, আর শরীরের ভেতরের নরম অঙ্গগুলোকে বাইরের শারীরিক আঘাত থেকে কুশনের মতো বাঁচিয়ে রাখা, এ সবই ফ্যাটের মূল কাজ। যখন ফ্যাট হজম হয় তখন লাইপেজ নামের একটা এনজাইম জাদুকরের মতো কাজ করে। এর প্রভাবেই জটিল ফ্যাট ভেঙে গিয়ে অত্যন্ত কার্যকরী দুটো সিম্পল স্টোরেজ অণু তৈরি হয়, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, তেল আর চর্বির মধ্যে আসল পার্থক্যটা কি? ব্যাপারটা খুব সোজা। লিপিড জাতীয় খাবার সাধারণ ঘরের তাপমাত্রায় যদি তরল অবস্থায় থাকে তবে আমরা তাকে বলি তেল, আর যদি জমাট বেঁধে কঠিন হয়ে থাকে তখন সেটাকে বলি চর্বি বা ফ্যাট। আর শক্তির ঘনত্বের এই লম্ফনটা শুনলে তো রীতিমতো অবাক হতে হয়। মাত্র 1 গ্রাম ফ্যাট পুড়লে অবিশ্বাস্য 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি বের হয়, শর্করা বা প্রোটিনের দ্বিগুণেরও বেশি। বুঝতেই পারছেন কেন ফ্যাট আমাদের শক্তির সবচেয়ে বড় আর কার্যকর ভাণ্ডার। তো এতক্ষণ ধরে আলাদা আলাদাভাবে আমরা অনেক কিছুই জানলাম। চলুন এবার সবগুলো কনসেপ্টকে একসাথে মিলিয়ে একটা ক্লিয়ার মানসিক রোডম্যাপ তৈরি করা যাক। একদম সংক্ষেপে পুরোটা ঝালিয়ে নিলে দাঁড়ায়, শর্করা ভেঙে তৈরি হয় গ্লুকোজ, যা দেয় 4.1 কিলো ক্যালোরি তাৎক্ষণিক শক্তি। প্রোটিন ভেঙে হয় অ্যামাইনো অ্যাসিড, যা দেয় 4.1 কিলো ক্যালোরি এবং কাজ করে বডি বিল্ডিং ও মেরামতের। আর ফ্যাট ভেঙে হয় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, যা দেয় সর্বোচ্চ 9.3 কিলো ক্যালোরি এবং কাজ করে ইনসুলেশন বা শক্তির রিজার্ভ হিসেবে। ব্যাস, পুষ্টিবিজ্ঞানের বেসিক কনসেপ্ট একদম হাতের মুঠোয়। তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যাই, এই বায়োমলিকিউলগুলো যদি আমাদের মানবদেহের ইঞ্জিনের মূল ভিত্তি হয়, তবে দীর্ঘদিন ধরে ডায়েটে ব্যালেন্স না থাকলে এই ইঞ্জিনের কর্মদক্ষতা কতটা খারাপভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? প্রতিদিনের এই নির্দিষ্ট জ্বালানির ব্যালেন্সই কিন্তু আমাদের সামগ্রিক স্বাস্থ্য নির্ধারণ করে। তো এরপর থেকে কোনো খাবার খাওয়ার আগে অন্তত একবার হলেও ভেবে দেখবেন নাকি যে আমরা আমাদের এত সুন্দর ইঞ্জিনটাকে ঠিক কী ধরনের জ্বালানি দিচ্ছি। আজকের বিষয় পুষ্টি, বিপাক এবং পরিপাকের সম্পূর্ণ বিষয়ের একটি অংশ জৈব অণু ও অণুর গঠন সম্পর্কে এআই টিচারের কাছে বুঝলি। পুষ্টি ও জৈব অণু এই অধ্যায়ের প্রশ্নোত্তরে যাওয়ার আগে এই চ্যাপ্টারটা আরও ভালোভাবে ঝালাই করে নিই। আমাদের খাদ্যের মূল উপাদানগুলোকে বলা হয় জৈব অণু বা বায়োমলিকিউলস। প্রধানত 3 ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের শরীরে কাজ করে। প্রথম হলো শর্করা বা কার্বোহাইড্রেট। এটি শরীরের প্রধান জ্বালানি। এটি ভেঙে গ্লুকোজ তৈরি হয়। প্রায় 1 গ্রাম শর্করা মানবদেহে দহন হলে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। দ্বিতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট হলো প্রোটিন। এটি শরীরের বৃদ্ধি ও পেশি গঠন করতে সাহায্য করে। এটি ভেঙে এর গঠনগত একক অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। 1 গ্রাম প্রোটিন থেকে প্রায় 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। মানবদেহে 9টি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড খাদ্যের মাধ্যমে গ্রহণ করা বাধ্যতামূলক। বাকি 11টি অ্যামাইনো অ্যাসিড শরীর নিজে থেকেই তৈরি করতে সক্ষম। তৃতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট হলো ফ্যাট। এটি সঞ্চিত শক্তির ভাণ্ডার। এটি ভেঙে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করে। 1 গ্রাম ফ্যাট দহনে সবচেয়ে বেশি অর্থাৎ 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। প্রথম প্রশ্ন, শরীরের প্রধান জ্বালানি উপাদান কি? উত্তর হবে শর্করা। শর্করা বা কার্বোহাইড্রেট পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়, যা কোষে কোষে গিয়ে খুব দ্রুত শক্তি উৎপন্ন করে বা এটিপি উৎপন্ন করে শরীরকে সচল রাখে। দ্বিতীয় প্রশ্ন, পরিপাক ক্রিয়ায় প্রোটিন ভেঙে কি তৈরি হয়? উত্তর হবে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন হলো একটি পলিমার যা মূলত অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল দিয়ে তৈরি। পরিপাকের ফলে এই শৃঙ্খল ভেঙে গিয়ে সরলতম রূপ অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। তৃতীয় প্রশ্ন, চর্বি ভেঙে কি উৎপন্ন হয়? উত্তর হবে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড। চর্বি বা লিপিড হলো ট্রাইগ্লিসারাইড। লাইপেজ ও উৎসেচকের প্রভাবে এটি ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল নামক সরল উপাদানে পরিণত হয়। 4 নম্বর প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিড গঠিত হয় কি দিয়ে? উত্তর হবে প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। প্রোটিন জাতীয় খাদ্য হজম হওয়ার পরই
তা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়ে রক্তে মেশে। 5 নম্বর প্রশ্ন, ফ্যাট দহনে কত তাপশক্তি বা কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়? উত্তর হবে 9.3 কেসিএল বা কিলো ক্যালোরি। ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থ হলো সবচেয়ে বেশি শক্তি সরবরাহকারী খাদ্য উপাদান। শর্করা বা প্রোটিনের তুলনায় ফ্যাট থেকে দ্বিগুণেরও বেশি তাপশক্তি পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন, 1 গ্রাম প্রোটিন দহনে কত তাপশক্তি পাওয়া যায়? উত্তর হবে 1 গ্রাম প্রোটিন দহনে তাপশক্তি পাওয়া যায় 4.1 কেসিএল। 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায় 1 গ্রাম প্রোটিন দহনে। 1 গ্রাম প্রোটিন এবং 1 গ্রাম শর্করা উভয়েই দহন মূল্য প্রায় সমান, 4.0 থেকে 4.1 কিলো ক্যালোরি। 7 নম্বর প্রশ্ন, মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টি? উত্তর হবে 9টি। আজকের ভিডিওর পরবর্তী অংশ মানুষের পরিপাকতন্ত্র। এআই ভিডিওর মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। পরবর্তী অংশে টপিকটি আলোচনা করব এবং তার প্রশ্ন উত্তরগুলো নিয়েও আলোচনা করে দেব। তো চলো শুরু করা যাক ভিডিও। আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, ভেবে দেখেছেন কখনো আমাদের শরীরের ভেতরেই কিন্তু আস্ত একটা ফ্যাক্টরি বা কারখানা লুকিয়ে আছে? একদম ঠিক শুনেছেন, একটা স্বয়ংক্রিয় ডিসঅ্যাসেম্বলি লাইন, মানে ভাঙার কারখানা বলা যেতে পারে একে। প্রতিদিন আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো কিভাবে অত্যন্ত সুনির্দিষ্ট ধাপে ধাপে ভেঙে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় শক্তিতে পরিণত হচ্ছে, আজ আমরা সেটাই এক্সপ্লোর করব। চলুন চমৎকার এই সিস্টেমটির ভেতরে একটু উকি দিয়ে দেখি। 9 সংখ্যাটা একটু খেয়াল করুন, এটা কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়। অবাক করা বিষয় হল আমাদের পরিপাকতন্ত্র বা পৌষ্টিক নালী মুখ ছিদ্র থেকে শুরু করে একেবারে পায়ুছিদ্র পর্যন্ত প্রায় 9 মিটার লম্বা। হ্যাঁ, প্রায় 30 ফুট। চিন্তা করতে পারেন, এত বিশাল একটা দৈর্ঘ্যের নালী আমাদের শরীরের ভেতরেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে পেঁচিয়ে আছে। আর এই বিশাল পথ পাড়ি দেওয়ার সময়ে কিন্তু আমাদের খাবারের প্রতিটি কণা থেকে একেবারে নিংড়ে পুষ্টিগুলো বের করে নেওয়া হয়। তো এই 9 মিটারের দীর্ঘ যাত্রাপথকে আমরা মূলত 5টি ধাপে ভাগ করতে পারি। 1 মুখ ও গ্রাসনালী, 2 পাকস্থলী প্রকোষ্ঠ, 3 ক্ষুদ্রান্ত্রহাব, 4 অত্যাবশ্যকীয় আনুষঙ্গিক গ্রন্থি এবং সবশেষে 5 বৃহৎ অন্ত্র ও প্রস্থান। চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্রথম ধাপে চলে যাই। আমাদের প্রথম স্টপেজ মুখ ও গ্রাসনালী। এখানে মূলত খাদ্যের ভৌত এবং রাসায়নিক ভাঙন আনুষ্ঠানিকভাবেই শুরু হয়ে যায়। আমরা অনেকেই হয়তো ভাবি হজম বোধহয় শুধু পেটেই হয়, তাই না? কিন্তু আসলে তা নয়, খাবার মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু পরিপাক শুরু হয়ে যায়। বিশেষ করে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের হজম এই মুখ থেকেই শুরু হয়। এরপর চিবানো খাবারগুলো গ্রাসনালী বা খাদ্যনালীর মাধ্যমে সোজা নিচে নামতে থাকে। মজার ব্যাপার কি জানেন? এই গ্রাসনালীতে কিন্তু কোনো হজম হয় না। এর কাজ শুধু গ্ল্যান্ড থেকে বের হওয়া মিউকাস বা শ্লেষ্মা দিয়ে খাবারটাকে পিচ্ছিল করে নিরাপদে পাকস্থলীতে পৌঁছে দেওয়া। বলতে পারেন শুধুই একটা ট্রানজিট পয়েন্ট। এখন খাবারকে এই যে যান্ত্রিকভাবে গুঁড়ো করছি আমরা, এর জন্য যে হাতিয়ার ব্যবহার করি তার শক্তি কিন্তু রীতিমতো অবাক করার মতো। আমাদের দাঁতের বাইরের এই সাদা আবরণটাকে এনামেল বলা হয়। ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি এই এনামেল হচ্ছে মানবদেহের সবচেয়ে শক্ত পদার্থ, একেবারে আক্ষরিক অর্থেই শক্ত। আর এ কারণে কঠিন থেকে কঠিন খাবারকেও আমরা অনায়াসে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে পারি। আর আমাদের দাঁতের এই যে বিন্যাস, এটা কিন্তু মোটেও এলোমেলো নয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ডেন্টাল ফর্মুলা বা দাঁতের সংকেত হল 2123/2123, মানে প্রতি পাটির অর্ধাংশে 2টি কৃন্তক, 1টি ছেদক, 2টি পুরোপেশক আর 3টি পেশক দাঁত থাকে। এর সাথে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা হলো আমাদের মুখের 3 জোড়া লালা গ্রন্থি। এগুলো থেকে অনবরত লালা বের হয়ে আমাদের খাবারকে নরম করে তোলে, যাতে গিলতে সুবিধা হয়। এরপর আমাদের যাত্রা এসে পৌঁছায় দ্বিতীয় ধাপে, পাকস্থলী প্রকোষ্ঠ বা স্টামাক চেম্বার। মুখ আর গ্রাসনালী পার হয়ে খাবার যখন এখানে আসে, তখন কিন্তু চারপাশের পরিবেশটা একেবারেই বদলে যায়।
আমাদের শরীর কিভাবে আলাদা আলাদা পুষ্টি উপাদানগুলো ডিল করে সেটা বেশ ইন্টারেস্টিং। একটু খেয়াল করলেই দেখবেন শর্করার পরিপাক কিন্তু মুখে শুরু হয়েছিল, কিন্তু পাকস্থলিতে এসে তার কোনো পরিপাকই হয় না, জিরো। অন্যদিকে প্রোটিন জাতীয় খাবারের পরিপাক মুখে একেবারেই হয় না, এটা শুরুই হয় পাকস্থলিতে এসে। কারণ পাকস্থলিতে থাকা গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো থেকে যে পাচক রস আর শক্তিশালী অ্যাসিড বের হয় সেটা শুধুমাত্র প্রোটিন ভাঙার কাজেই ব্যবহৃত হয়। ব্যাপারটা অনেকটা স্পেশালাইজড টাস্ক ফোর্সের মতো, তাই না? পাকস্থলীর কাজ শেষ হলে আমরা চলে আসি ৩ নম্বর ধাপে, ক্ষুদ্রান্ত্র হাব। বলতে পারেন পুরো পরিপাক যাত্রার সবচেয়ে ক্লাইম্যাক্স বা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা। এখানেই আসল ম্যাজিকটা ঘটে। ৭ নামের দিক থেকে আমরা একে ক্ষুদ্রান্ত্র বা ছোট অন্ত্র বলি ঠিকই, কিন্তু বাস্তবে এটি আমাদের পরিপাক নালীর সবচেয়ে লম্বা অংশ। আক্ষরিক অর্থেই এটা প্যাঁচানো অবস্থায় প্রায় ৬ থেকে ৭ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। নামের সাথে সাইজের এই বৈপরীত্যটা আসলে একটু মজার। তো এই দীর্ঘ পথটাই হলো আমাদের খাবারের একেবারে ফাইনাল স্টপ। খাবারকে ভেঙে তার সবচেয়ে বেসিক আণবিক স্তরে নিয়ে যাওয়ার কাজটা এখানেই শেষ হয়। পাকস্থলিতে যে প্রোটিন হজম শুরু হয়েছিল তা তো বটেই, সাথে শর্করা এবং ফ্যাট মানে সব ধরনের খাদ্যের পরিপাক এই ক্ষুদ্রান্ত্রেই পুরোপুরি কমপ্লিট হয়। এখানকার কোষে কোষে বিশেষ এক ধরনের এনজাইম থাকে, যাদের বলা হয় ব্রাশ বর্ডার এনজাইম। এরাই মূলত এই সম্পূর্ণ ভাঙন নিশ্চিত করে। আচ্ছা, হজম তো হলো, খাবার ভেঙে টুকরো টুকরো হলো, কিন্তু এই পুষ্টিগুলো আমাদের শরীরে পৌঁছাবে কিভাবে? ক্ষুদ্রান্ত্রের ভেতরের দেয়ালে অসংখ্য ছোট ছোট আঙুলের মতো অংশ থাকে, যাদের ভিলাই বলা হয়। হজম হওয়া ওই সিম্পল পুষ্টি উপাদানগুলো যেমন গ্লুকোজ বা অ্যামাইনো অ্যাসিড এই ভিলাইয়ের মাধ্যমেই শোষিত হয়ে সরাসরি আমাদের রক্তনালীতে গিয়ে মেশে, আর এভাবে আমাদের পুরো শরীর তার প্রয়োজনীয় ফুয়েল বা জ্বালানিটা পেয়ে যায়। এখন ৪ নম্বর ধাপে এসে আমাদের এই টিউবের ভেতরের জার্নিটা একটু পজ করতে হবে, কারণ এবার আমরা পরিচিত হব দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ গেস্ট স্টারের সাথে। এরা আমাদের এই মূল পৌষ্টিক নালীর ঠিক বাইরে অবস্থান করলেও এদের সাহায্য ছাড়া কিন্তু অন্ত্রের পরিপাক কোনোভাবেই সম্ভব নয়। এই রাসায়নিক হেল্পারদের ভূমিকা একদম অপরিহার্য। প্রথমটি হল আমাদের যকৃৎ বা লিভার, যা মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। এর কাজ কি? যখন আমাদের রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকে, যকৃৎ সেটাকে গ্লাইকোজেন হিসেবে জমা করে রাখে ভবিষ্যতের জন্য। একটা মজার ব্যাপার হলো যকৃৎ ছাড়াও কিন্তু আমাদের পেশিতেও এই গ্লাইকোজেন জমা থাকে। আর দ্বিতীয় গ্যাস স্টারটি হল অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস। পরিপাকে এবং হরমোন নিয়ন্ত্রণে এর ভূমিকা রীতিমতো অসাধারণ। অগ্ন্যাশয়কে নিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এটা বলতে গেলে এক ধরনের ডাবল লাইফ বা দ্বৈত জীবন মেনটেন করে। হ্যাঁ, একে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলা হয়, কারণ এটি একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুই ধরনের গ্রন্থি হিসেবেই কাজ করে। একদিকে যেমন হজমের জন্য এটা থেকে এনজাইম নিঃসরণ হয়, ঠিক তেমনি রক্তের শর্করার মাত্রা ঠিক রাখতে ইনসুলিনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোনও নিঃসরণ করে এই প্যানক্রিয়াস। এক কথায় অসাধারণ। এবার আমাদের যাত্রার একেবারে শেষ পর্যায়, ৫ নম্বর ধাপ, বৃহদন্ত্র ও প্রস্থান। ক্ষুদ্রান্ত্রে প্রয়োজনীয় সব পুষ্টি শোষিত হয়ে যাওয়ার পর যে অপাচ্য অংশগুলো রয়ে যায়, সেগুলোর ফাইনাল ডেস্টিনেশন হল এখানে। এই ধাপে এসে একটা জিনিস একদম ক্লিয়ার করে নেওয়া ভালো, বৃহদন্ত্রে কিন্তু নতুন করে কোনো হজমের কাজ হয় না, অ্যাবসলিউটলি জিরো। এর প্রধান কাজ একটাই, ওই অপাচ্য অংশ থেকে অতিরিক্ত জলটুকু শুষে নেওয়া। জল শোষণের পর যে মল তৈরি হয় সেটা মলাশয় বা রেকটামে এসে সাময়িকভাবে জমা থাকে, আর সবশেষে মলদ্বার দিয়ে শরীর থেকে বেরিয়ে যায়। ব্যাস, আমাদের বর্জ্য প্রস্তুতির চূড়ান্ত ধাপ শেষ। তো চলুন পুরো সিস্টেমটার একটা কুইক সারসংক্ষেপ করে ফেলি। মুখ থেকে শুরু হচ্ছে শর্করার হজম, আর পাকস্থলিতে গিয়ে শুরু হচ্ছে প্রোটিনের হজম। এরপর ক্ষুদ্রান্ত্রে এসে সব ধরনের হজম পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে এবং পুষ্টি শোষিত হচ্ছে, আর বৃহদন্ত্র সে শুধু জল শোষণ করছে। এর পাশাপাশি যকৃৎ এবং অগ্ন্যাশয়ের মতো গ্রন্থিগুলো পর্দার আড়াল থেকে অনবরত এনজাইম আর হরমোন সাপ্লাই দিয়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন, প্রতিটি অঙ্গের কাজ একেবারে স্পেসিফিক এবং নিখুঁতভাবে সাজানো। আজকের এই আলোচনা শেষে এসে একটা বড় ভাবনার বিষয় চলে আসে।
একটু ভেবে দেখুন তো, আমাদের শরীরের ভেতরে এই যে 9 মিটারের একটা অবিরাম স্বয়ংক্রিয় আর সুপার এফিশিয়েন্ট কারখানা দিনরাত কাজ করে যাচ্ছে শুধু আমাদের বাঁচিয়ে রাখার জন্য। এই জটিল মেশিনের ক্ষমতা আর ডেডিকেশন সম্পর্কে জানার পর প্রতিদিন এই কারখানায় আমরা যে জ্বালানি বা খাবার দিচ্ছি সেটা নির্বাচনের ক্ষেত্রে আমাদের কি আর একটু সচেতন হওয়া উচিত নয়? এই প্রশ্নটা আপনাদের জন্যই রেখে গেলাম, ভাববেন কিন্তু। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের বিষয়ের পরবর্তী অংশ পৌষ্টিকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড অ্যানাটমি সম্পর্কে এআই টিচারের ক্লাস দেখলে এই কনসেপ্টটা আরও দৃঢ়ভাবে বুঝে নাও। মানুষের পরিপাক নালীর মোট দৈর্ঘ্য 9 মিটার। মুখ্য গহ্বর, এখান থেকে শর্করা হজম শুরু হয়। মানুষের 3 জোড়া লালাগ্রন্থি আছে এবং মানুষের দাঁত, এই দাঁতের সংকেত হলো 21-23/21। এই কথাটাই মনে রাখবে, মানুষের দাঁতের সংকেত 21-23/21। দাঁতের এনামেল বা ক্যালসিয়াম ফসফেট, দাঁতের এনামেল ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি। এটি দেহের সবচেয়ে শক্ত অংশ। দেহের সবচেয়ে শক্ত অংশ হলো দাঁতের এনামেল। এবার পাকস্থলী, এখানে প্রোটিন হজম শুরু হয়। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে নিঃসৃত মিউকাস খাদ্য গলাৎকরণে সাহায্য করে। এরপর আছে ক্ষুদ্রান্ত, এটি সবচেয়ে দীর্ঘ অংশ। এখানে পরিপাক সম্পূর্ণ হয় এবং খাদ্যের সারাংশ শোষিত হয়। এখানেই খাদ্যের সারাংশ শোষিত হয়, মানে প্রোটিন, লিপিড, ফ্যাট সব এখানেই হজম হয়। এখানকার ভিল্লাই গ্লুকোজ শোষণ করে রক্তে মেশায়। এখানে ছোট ছোট ভিল্লাই থাকে আঙ্গুলের মতো, এগুলো এই খাবার থেকে নিউট্রিয়েশন নিয়ে রক্তে মিশিয়ে দেয়। এরপরে আছে বৃহদন্ত্র, এখানে কোনো হজম হয় না, কেবল অপাচ্য খাদ্য থেকে জল শোষিত হয় এবং মল তৈরি হয়। যেসব খাদ্যগুলো পেটে অপাচ্য থেকে যায় সেগুলো থেকে জল সংগ্রহ করে বাকিটা মল হিসেবে তৈরি করে দেয় এই বৃহদন্ত্র। এরপরে আছে যকৃৎ বা লিভার, এটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যা গ্লাইকোজেন জমা রাখে, মানে শরীরের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা রাখে। মিশ্র গ্রন্থি বা অগ্নাশয় একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় গ্রন্থি হিসেবেই কাজ করে। বহিঃক্ষরা হিসেবে এনজাইম নিঃসরণ করে, হজমে সাহায্য করে, এবং অন্তঃক্ষরা হিসেবে প্যানক্রিয়াস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের কাজে দেয় অন্তঃক্ষরা গ্রন্থিরূপে। তাই অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। 8 নম্বর প্রশ্ন, গ্লুকোজ শোষিত হয় কোথায়? উত্তর হবে ক্ষুদ্রান্তের রক্তনালীতে। 9 নম্বর প্রশ্ন, প্রোটিন হজম শুরু হয় কোথায়? উত্তর হবে পাকস্থলীতে। প্রোটিন পরিপাকের জন্য প্রয়োজনীয় পেপসিন নামক উৎসেচক পাকস্থলীতে ক্ষরিত হয়, তাই এখান থেকেই প্রোটিন হজম শুরু হয়। 10 নম্বর প্রশ্ন, বৃহৎ অন্ত্রের মূল কাজ কি? জল শোষণ। বৃহৎ অন্ত্রে কোনো পরিপাক ক্রিয়া হয় না, এর প্রধান কাজ হলো অপাচ্য খাদ্য থেকে অতিরিক্ত জল শোষণ করা এবং পরিশেষে মল তৈরি করা। 11 নম্বর প্রশ্ন, মুখে কি হজম শুরু হয়? উত্তর হবে শর্করা বা কার্বোহাইড্রেট। লালারসে থাকা টায়ালিন বা সালাইভারি এনজাইম মুখে শর্করা যেমন স্টার্চ জাতীয় খাদ্য পরিপাক করতে শুরু করে। 12 নম্বর প্রশ্ন, পরিপাকতন্ত্রে ব্রাশ বর্ডার এনজাইম থাকে কোথায়? উত্তর হবে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে মাইক্রোভিল্লাই দেখতে ব্রাশের মতো হয়, মাইক্রোভিল্লাইগুলো দেখতে ব্রাশের মতো হয়। এখান থেকেই নিঃসৃত পাচক রস পরিপাক সম্পূর্ণ করতে সাহায্য করে। 13 নম্বর প্রশ্ন, খাদ্য গলাৎকরণ ঘটে কোথায়? উত্তর হবে খাদ্যনালীতে। মুখ থেকে চিবানো খাদ্য গ্রাসনালী বা খাদ্যনালীর মাধ্যমে পেরিস্টাইলিসিস প্রক্রিয়ায় পাকস্থলীতে পৌঁছায়। 14 নম্বর প্রশ্ন, দাঁতের এনামেল গঠনে প্রধান উপাদান কি? উত্তর হবে ক্যালসিয়াম ফসফেট।
দাঁতের বাইরের সাদা এবং সবচেয়ে শক্ত আবরণটি হলো এনামেল, যা মূলত এক ধরনের ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি। 15 নম্বর প্রশ্ন, গ্লাইকোজেন জমা থাকে কোথায়? উত্তর হবে যকৃৎ ও পেশিতে। রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকলে তা ইনসুলিন হরমোনের প্রভাবে গ্লাইকোজেন হিসেবে লিভার বা যকৃৎ এবং পেশিকোষে ভবিষ্যতের জন্য জমা থাকে। 16 নম্বর প্রশ্ন, অজীর্ণ খাদ্য উপাদান বহিষ্কৃত হয় কোথায়? উত্তর হবে বৃহদন্ত্র দ্বারা। খাদ্যের যে অংশটি হজম ও শোষিত হয় না তা বৃহদন্ত্র হয়ে মলাশয়ে জমা হয় এবং পরে মলদ্বার দিয়ে বেরিয়ে যায়। 17 নম্বর প্রশ্ন, প্রোটিন পরিপাক সম্পূর্ণ হয় কোথায়? উত্তর হবে ক্ষুদ্রান্তে। পাকস্থলীতে প্রোটিন পরিপাক শুরু হলেও ক্ষুদ্রান্তে এসে অগ্ন্যাশয় ও আন্তরিক রসের উৎসেচক দ্বারা এটি সম্পূর্ণভাবে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। 14 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? উত্তর হবে যকৃৎ। যকৃৎ বা লিভার শরীরের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, যার ওজন একজন প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে 1.5 কেজি হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন, মানুষের পরিপাক নালীর সবচেয়ে দীর্ঘ অংশ কোনটি? উত্তর হবে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত নামে ছোট হলেও লম্বায় অনেক বড়, 6 থেকে 7 মিটার লম্বা, প্রায় 20 ফুট, যা মূলত পেঁচানো অবস্থায় থাকে। 20 নম্বর প্রশ্ন, ভিল্লাই পরিপাকতন্ত্রের কোন অংশে উপস্থিত থাকে? ভিল্লাই ক্ষুদ্রান্তে উপস্থিত থাকে। ভিল্লাই হলো ক্ষুদ্রান্তের ভেতরের দেওয়ালে থাকা আঙ্গুলের মতো প্রবর্ধক। এগুলো ক্ষুদ্রান্তের শোষণতল বাড়িয়ে দেয়। 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি মিশ্র গ্রন্থি বা মিক্স গ্ল্যান্ড? উত্তর হবে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় একই সাথে বহিঃক্ষরা পাচক রস নিঃসরণ করে এবং অন্তঃক্ষরা ইনসুলিন হরমোন নিঃসরণ করে, তাই একে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলা হয়। 22 নম্বর প্রশ্ন, প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংকেত বা ডেন্টাল ফর্মুলা কোনটি? উত্তর হবে 21-23/2123। মানুষের প্রতি অর্ধাংশে মানে 2 পাটির মধ্যে প্রতি একাংশে 2টি কৃন্তক, 1টি ছেদক ও 2টি পুরুপেশক এবং 3টি পেশক দাঁত থাকে। তাই 2 পাটিতে 21-23-2123 এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলেই হবে। মানুষের ডেন্টাল ফর্মুলা হলো 21-23/2123। 23 নম্বর প্রশ্ন, মানুষের লালাগ্রন্থির সংখ্যা কয়টি? উত্তর হবে 3 জোড়া। মানুষের মুখে 3 জোড়া লালাগ্রন্থি থাকে, প্যারোটিভ, সাবম্যান্ডিকুলার এবং সাবলিঙ্গুয়াল, এই 3 জোড়া লালাগ্রন্থি থাকে। 24 নম্বর প্রশ্ন, পূর্ণবয়স্ক মানুষের পৌষ্টিকতন্ত্রের মোট দৈর্ঘ্য কত হয়? উত্তর হবে 9 মিটার। মানুষের মুখ ছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত সম্পূর্ণ পরিপাক নালীর দৈর্ঘ্য প্রায় 9 মিটার। 25 নম্বর প্রশ্ন, খাদ্য গলাৎকরণে সহায়ক কোষ গঠন। এটির উত্তর হবে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত মিউকাস খাদ্যকে পিচ্ছিল করে তোলে। পরিপাক নালীর মিউকাস খাদ্য সহজে গিলতে সাহায্য করে। আজকের ক্লাসের পরবর্তী অংশ পাচক রস ও উৎসেচক সম্পর্কে বিস্তারিত ধারণা এআই ভিডিওর মাধ্যমে বুঝে নাও। পরবর্তীতে আমি এই চ্যাপ্টারটি সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি। তো চলো শুরু করা যাক ভিডিও। আজকের এই এক্সপ্লেনারে সবাইকে বিপুল উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মানবদেহের এমন এক অবিশ্বাস্য স্বয়ংক্রিয় যন্ত্রপাতির জগতে প্রবেশ করতে যাচ্ছি যা প্রতিদিন আমাদের অজান্তেই ঘটে চলেছে। তা হলো আমাদের পরিপাকতন্ত্র বা হজম প্রক্রিয়া। আমরা রোজ খাবার খাই আর শরীর তা জাদুকরী উপায়ে শক্তিতে রূপান্তর করে নেয়। কিন্তু এই জাদুর পেছনের বিজ্ঞানটি আসলে কি? আজকের এই আয়োজনে ধাপে ধাপে সেই জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়াটিকেই অত্যন্ত সহজ আর দারুণভাবে তুলে ধরা হবে। শুরুতেই চমৎকার একটি মেটাফর বা রূপক দিয়ে বিষয়টা বোঝা যাক। উৎসেচক বা এনজাইমগুলোকে জৈবিক কাঁচি বা বায়োলজিক্যাল সিজার্স হিসেবে ভাবলে কেমন হয়?
একটা সাধারণ কাঁচি যেমন বড় কাপড়কে কেটে নির্দিষ্ট মাপে ছোট করে, ঠিক তেমনি আমাদের খাওয়া বড় বড় খাদ্যের অণুগুলোকে এই আণুবীক্ষণিক জৈবিক কাঁচিগুলো কেটে একদম ছোট ও সরল উপাদানে পরিণত করে। আর ঠিক এই কারণেই মানবদেহ সেই খাবার থেকে পুষ্টি খুব সহজে শোষণ করে নিতে পারে। তো চলুন গভীরে যাওয়া যাক। আজকের এই পুরো শারীরবৃত্তীয় প্রক্রিয়াটিকে 5টি সুনির্দিষ্ট ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে মূল ধারণা ও পরিপাকের পথ, এরপর এক একে মুখগহ্বর, পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয় এবং ক্ষুদ্রান্ত্রে পরিপাকের বিস্তারিত কাজগুলো। আর একদম শেষে থাকবে একটা দুর্দান্ত মাস্টার ট্রিক, যা দিয়ে পুরো বিষয়টা নিমেষেই মনে রাখা সম্ভব হবে। প্রথম পর্ব, মূল ধারণা এবং পরিপাক যাত্রা। এখানে আমরা দেখব খাবার ঠিক কোন পথ ধরে এগোয়। মানবদেহের পরিপাকতন্ত্র থেকে মূলত এই 5 ধরনের পাচক রস নিঃসৃত হয়। এই 5টি রসের নাম আমাদের যাত্রাপথের একটা চমৎকার রোডম্যাপ হিসেবে কাজ করে। লালারস থেকে শুরু করে গ্যাস্ট্রিক জুস, পিত্তরস, অগ্নাশয় রস হয়ে সবশেষে আন্ত্রিক রসে গিয়ে এই পরিপাক যাত্রার সমাপ্তি ঘটে। এই 5টি রসই হল আমাদের আজকের যাত্রাপথের 5টি প্রধান ওয়ার্কস্টেশন। দ্বিতীয় পর্ব, মুখ ও পাকস্থলীতে পরিপাক। খাবার খাওয়ার পরপরই সেখানে ঠিক কী ঘটে, চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। মুখের ভেতরের লালা রসের গল্পটা কিন্তু বেশ মজার। এখানে অ্যামাইলেস আর লাইসোজাইম নামের দুটো উপাদানের ভূমিকা বেশ চমকপ্রদ। একদিকে অ্যামাইলেস ভাত বা রুটির মতো শর্করাকে ভেঙে মল্টোজ নামের মিষ্টি শর্করায় রূপান্তর করে, অন্যদিকে লাইসোজাইম, দারুণ ব্যাপার হলো এটি আসলে কোনো পরিপাক এনজাইমই নয়, এটি অনেকটা বডিগার্ড বা সিকিউরিটি গার্ডের মতো কাজ করে, যা খাদ্যের সাথে মুখে ঢুকে পড়া ক্ষতিকর জীবাণুদের ধ্বংস করে। এরপর খাবার এসে পৌঁছায় পাকস্থলীতে। এখানকার রাসায়নিক ভাঙন প্রক্রিয়াটা একেবারে হেভি ডিউটি। পাকস্থলীর প্রাচীর থেকে নির্গত হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl মারাত্মক অ্যাসিডিক পরিবেশ তৈরি করে জীবাণু মারে আর পেপসিনকে অ্যাক্টিভেট করে দেয়। এই পেপসিনই মূলত প্রোটিনকে ভেঙে পেপটোনে পরিণত করে। এর পাশাপাশি রেনিন নামের একটা উপাদানের অসাধারণ ভূমিকা রয়েছে। এটি মূলত শিশুদের পাকস্থলীতে থাকে এবং তরল দুধের প্রোটিন বা কেসিনকে জমিয়ে কঠিন ছানায় রূপান্তর করে। এর ফলে শিশুদের শরীর থেকে দুধ খুব দ্রুত বেরিয়ে না গিয়ে তা ভালোভাবে হজম হওয়ার সুযোগ পায়। তৃতীয় পর্ব, যকৃৎ ও অগ্নাশয়ের ভূমিকা। পাকস্থলীর পর আমাদের পরিপাক যাত্রা যকৃৎ এবং অগ্নাশয়ের দিকে এগিয়ে যায়। এখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণের পদ্ধতিতে একটা বিশাল পরিবর্তন আসে। এবার আসি একটা অদ্ভুত এবং ভীষণ চমকপ্রদ তথ্যে। যকৃৎ বা লিভারে তৈরি হওয়া এবং পিত্তথলিতে জমা থাকা সবুজাভ হলুদ রঙের এই পিত্তরসে হজমের কোনো এনজাইমই থাকে না। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। তাহলে প্রশ্ন হলো, এটি কি করে? এটি মূলত চর্বি বা ফ্যাট পরিপাকে সাহায্য করে। পিত্তরস অনেকটা সাবানের মতো কাজ করে। চর্বির বড় বড় দানাকে ভেঙে ছোট করে দেয়, যাকে বিজ্ঞানের ভাষায় বলে ইমালসিফিকেশন। এর ফলেই পরবর্তী ধাপে অন্যান্য এনজাইমগুলো চর্বির ওপর সহজে কাজ করতে পারে। অগ্নাশয় থেকে আসা রস ক্ষুদ্রান্ত্রে এসে পৌঁছালে ট্রিপসিন ও লাইপেজ নামের দুটো শক্তিশালী এনজাইম তাদের কাজ শুরু করে। ট্রিপসিন প্রোটিনকে আরও ভেঙে পেপটাইড ও অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, আর লাইপেজ সেই ছোট ফ্যাটগুলোকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসেরল তৈরি করে। এখানে একটা বিষয় একদম পরিষ্কার করে নেওয়া ভালো, অগ্নাশয় থেকে ইনসুলিন নামক বিখ্যাত হরমোনটি উৎপন্ন হয়, কিন্তু এটি কেবল রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। পরিপাক প্রক্রিয়ায় এটি নিশ্চুপ দর্শকের মতোই বসে থাকে। চতুর্থ পর্ব, ক্ষুদ্রান্ত্রে চূড়ান্ত পরিপাক। আমরা এখন আমাদের পরিপাক যাত্রার একেবারে চূড়ান্ত এবং ক্লাইম্যাক্স পর্যায়ে চলে এসেছি। ক্ষুদ্রান্ত্রের নিজস্ব কোষ থেকে যে আন্ত্রিক রস বের হয়, সেখানেই মূলত পরিপাক ক্রিয়ার পরিসমাপ্তি ঘটে। এখানেই আমাদের সেই আণুবীক্ষণিক জৈবিক কাছিগুলো তাদের চূড়ান্ত কোপটা বসায়। পেপটাইডেজ, মল্টেজ বা সুক্রেজের মতো এনজাইমগুলো বাকি থাকা প্রোটিন ও শর্করাকে চূড়ান্তভাবে ভেঙে ফেলে, মানবদেহের জন্য একদম ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে দেয়।
এই স্পেসিফিক কাজটা কিভাবে হয় তার একটা দারুণ উদাহরণ হলো দুধ। দুধে থাকা শর্করার নাম হলো ল্যাকটোজ। আর এই নির্দিষ্ট ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করার জন্য রয়েছে একদম সুনির্দিষ্ট একটা কাঠি বা এনজাইম, যার নাম ল্যাকটেজ। প্রতিটি এনজাইম যে একটা নির্দিষ্ট উপাদানের উপর কাজ করার জন্যই স্পেশালাইজড, এটি তার এক নিখুঁত প্রমাণ। পঞ্চম ও শেষ পর্ব, কুইক রিভিশন এবং মাস্টার ট্রিক। এতগুলো জটিল এনজাইম আর তাদের কাজ কিভাবে একদম সহজে মনে রাখা যায় তার একটা দুর্দান্ত উপায় এখন তুলে ধরা হবে। এই চারটার দিকে একবার তাকালেই পুরো পরিপাকতন্ত্রের একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। লালারস কিভাবে শর্করা ও জীবাণুর উপর কাজ করছে, গ্যাস্ট্রিক জুস কিভাবে অ্যাসিডিক পরিবেশে প্রোটিন ভাঙছে, পিত্তরস কিভাবে এনজাইম ছাড়াই চর্বি ভাঙতে সাহায্য করছে, আর সবশেষে অগ্নাশয় ও আন্ত্রিক রস কিভাবে প্রোটিন ও ফ্যাট পরিপাকের চূড়ান্ত কাজ সম্পন্ন করছে। পুরো সিস্টেমটা এখানে দারুণভাবে একে অপরের সাথে যুক্ত। যে কোনো বিষয়ের স্টুডেন্টদের জন্য এটা একটা দারুণ ব্রহ্মাস্ত্র। আর এবার আসি সেই বহুকাঙ্ক্ষিত মাস্টার ট্রিকে। এই ট্রিকটা জানা থাকলে কোন এনজাইম কোন খাদ্যের উপর কাজ করে তার মুখস্থ করতে হবে না, শুধু খেয়াল করতে হবে এনজাইমের নামের শেষের উচ্চারণের দিকে। নামের শেষে যদি এস বা এস থাকে, যেমন অ্যামাইলেজ, লাইপেজ, ল্যাকটেজ, তবে নিশ্চিতভাবে ধরে নিতে হবে এগুলো শর্করা বা ফ্যাট ভাঙার উৎসেচক। আর যদি নামের শেষে ইন বা ইন থাকে, যেমন পেপসিন, ট্রিপসিন, রেনিন, তবে সেগুলো নিঃসন্দেহে প্রোটিন ভাঙার কাজ করে। জীববিদ্যা মনে রাখার এক দারুণ চিটশিট, তাই না? তো মানবদেহের ভেতরের এই আণুবীক্ষণিক জৈবিক কাছিগুলো কিভাবে দিনরাত এক করে কাজ করে যাচ্ছে তা জানার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই সূক্ষ্ম যন্ত্রপাতিগুলো যেন ঠিকমতো কাজ করতে পারে এবং পরিপাকতন্ত্র সুস্থ থাকে, তার জন্য আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় বা ডায়েটে কী ধরনের পরিবর্তন আনা উচিত? এই গভীর ও প্রাসঙ্গিক প্রশ্নটা রেখেই আজকের এই আয়োজনের ইতি টানা হচ্ছে। নিজেদের শরীরের এই বিস্ময়কর বিজ্ঞান নিয়ে আমাদের এই কৌতূহল এভাবেই বজায় থাকুক। আশা করছি তোমাদের পাচক রস ও উৎসেচক সম্পর্কে বিস্তারিত ধারণা হয়েছে। এই কনসেপ্টটা আরও ভালোভাবে যাচাই করে নিই। উৎসেচক হলো জৈবিক কাঁচি যা বড় খাদ্য অণুকে কেটে কেটে ছোট ছোট টুকরো করে ফেলে। প্রথমত শর্করা পরিপাক। লালারসের অ্যামাইসেল শর্করা ভাঙে এবং লালারসের লাইসোজাইম ব্যাকটেরিয়াকে মারে। প্রোটিন পরিপাকে পাকরস ও উৎসেচকের ভূমিকা দেখে নাও। পাকস্থলীর HCl অ্যাসিটিক পরিবেশ তৈরি করে। রেনিন নামক উৎসেচক শিশুদের দুধের প্রোটিন হজম করতে সাহায্য করে এবং অগ্নাশয়ে ট্রিপসিন প্রোটিন পরিপাক সম্পন্ন করে। তৃতীয়ত ফ্যাট পরিপাক। অগ্নাশয়ের লাইপেজ ফ্যাটকে ভাঙে, তবে এর আগে যকৃতের পিত্তরস সবুজাভ হলুদ ফ্যাটের বড় দানাকে ছোট করে ফেলে, যদিও এতে কোনো এনজাইম থাকে না। অন্যান্য কিছু তথ্য দেখে নাও। দুধের শর্করাকে ল্যাকটোজ বলা হয়, হজম করে ল্যাকটেজ নামক উৎসেচক। অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন বের হয়। ২৬ নম্বর প্রশ্ন, মানবদেহে শর্করা ভাঙে কে? উত্তর হবে অ্যামাইলেজ দ্বারা। অ্যামাইলেজ হলো সেই উৎসেচক যা শর্করা বা কার্বোহাইড্রেট ভেঙে সরল চিনি বা মল্টোজে পরিণত করে। ২৭ নম্বর প্রশ্ন, চর্বি পরিপাকে সহায়তা করে কি? উত্তর হবে পিত্তরস। যকৃৎ থেকে নিঃসৃত পিত্তরসে কোনো উৎসেচক থাকে না, কিন্তু ফ্যাটের বড় দানাকে ভেঙে ছোট ছোট দানায় পরিণত করে, ফলে লাইপেজ সহজে কাজ করতে পারে। ২৮ নম্বর প্রশ্ন, শিশুদের শরীরে দুধ হজমে সহায়তা করে। উত্তর হবে রেনিন। রেনিন পাকস্থলীতে উৎপন্ন হয় এবং এটি দুধের প্রোটিন কেসিনকে জমিয়ে ছানায় পরিণত করে, যাতে তা সহজে হজম হতে পারে। ২৯ নম্বর প্রশ্ন, পাকস্থলীতে অ্যাসিড তৈরি করে কে? উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl।
30 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রান্ত্রে খাদ্য হজম সম্পন্ন করতে সাহায্য করে। উত্তর হবে ট্রিপসিন ও লাইপেজ। ট্রিপসিন প্রোটিন জাতীয় খাদ্যকে এবং লাইপেজ ফ্যাট জাতীয় খাদ্যকে ক্ষুদ্রান্ত্রে ভেঙে পরিপাক্রিয়া সম্পূর্ণ করে। 31 নম্বর প্রশ্ন, পিত্তরস সম্পর্কে কোনটি ঠিক? পাকস্থলীতে তৈরি হয়, যকৃতে তৈরি হয়ে পিত্তথলিতে জমা হয়, ক্ষুদ্রান্ত্রে তৈরি হয়, নাকি মুখ্য গহ্বরে জমা হয়? উত্তর হবে যকৃতে তৈরি হয়ে পিত্তথলিতে জমা হয়। যকৃৎ বা লিভার সারাক্ষণ পিত্তরস তৈরি করে, আর সেই পিত্তরস সাময়িকভাবে পিত্তথলিতে জমা থাকে এবং ঘন হয়। 32 নম্বর প্রশ্ন, লালারসে কি থাকে? উত্তর হবে অ্যামাইলেস। লালারসে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেস নামক উৎসেচক থাকে, যা কার্বোহাইড্রেট হজমে সাহায্য করে, কার্বোহাইড্রেট বা শর্করা হজমে সাহায্য করে। 33 নম্বর প্রশ্ন, যকৃৎ কোন রঙের তরল নিঃসরণ করে? উত্তর হবে সবুজাভ হলুদ। যকৃৎ থেকে নিঃসৃত পিত্তরসের রং হলদে সবুজ হয়। পিত্তরঞ্জক বিলিরুবিন ও বিলিভার্ডিন এর জন্য দায়ী। 34 নম্বর প্রশ্ন, লাইপেজ কাজ করে কোথায়? উত্তর হবে ক্ষুদ্রান্ত্রে। লাইপেজ প্রধানত অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়ে ক্ষুদ্রান্তে আসে এবং ফ্যাট ও লিপিডকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি করে। 35 নম্বর প্রশ্ন, ইনসুলিন উৎপন্ন হয় কোথায়? উত্তর হবে অগ্ন্যাশয়ে। অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন নিঃসৃত হয়, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। 36 নম্বর প্রশ্ন, রেনিন এনজাইম শিশুদের দেহে হজমে সহায়তা করে। উত্তর হবে দুধের কেসিন। রেনিন দুধের কেসিন প্রোটিনকে তঞ্চন করে জমিয়ে দেয়, যাতে তা পাকস্থলীতে বেশিক্ষণ থাকতে পারে এবং হজম হয়। 37 নম্বর প্রশ্ন, ট্রিপসিন কোথায় উৎপন্ন হয়? উত্তর হবে অগ্ন্যাশয়ে। অগ্ন্যাশয়ের রসে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন উৎপন্ন হয়, যা ক্ষুদ্রান্তে এসে সক্রিয় ট্রিপসিনে পরিণত হয় এবং প্রোটিন পরিপাক করে। 38 নম্বর প্রশ্ন, ল্যাকটোজ হজমে প্রয়োজন হয়। উত্তর হবে ল্যাকটেজ উৎসেচক। দুধে থাকা শর্করা হলো ল্যাকটোজ। ল্যাকটেজ উৎসেচক ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ ও গ্যালাক্টোজে পরিণত করে। 39 নম্বর প্রশ্ন, লালারসে উপস্থিত কোন উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে? উত্তর হবে লাইসোজাইম। লাইসোজাইম হলো আমাদের শরীরের প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এনজাইম, যা লালারস ইত্যাদিতে থাকা জীবাণুকে ধ্বংস করে বা মারে। এই ছিল এই টপিক থেকে আসা অতি গুরুত্বপূর্ণ পিওয়াইকিউ প্রশ্ন উত্তর। এবার দেখে নিই পরবর্তী টপিক, ভিটামিন, খনিজ ও স্বাস্থ্য। বিস্তারিত ভিডিওটি দেখে নাও। আজকের এই চমৎকার বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। মানবদেহ কিন্তু আক্ষরিক অর্থেই একটা বিশাল আর জটিল ইঞ্জিন, আর আজ আমরা কথা বলবো এই ইঞ্জিনের নেপথ্য নায়কদের নিয়ে, অর্থাৎ ভিটামিন ও খনিজ পদার্থ। কিভাবে এই ছোট ছোট উপাদানগুলো আমাদের সার্বিক সুস্থতার একদম মূল ভিত গড়ে দেয়, চলুন সরাসরি সেই কার্যকরী নির্দেশিকায় প্রবেশ করা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমে জানব ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্ট সম্পর্কে, তারপর ভিটামিনের শ্রেণীবিভাগ, এরপর কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন, অন্যান্য প্রয়োজনীয় খাদ্য উপাদান এবং সবশেষে থাকছে একটা কুইক রিভিশন চার্ট। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে, ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্ট। ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক। শরীরকে যদি একটা গাড়ির ইঞ্জিন ধরি, তাহলে শর্করা, প্রোটিন বা ফ্যাট, যাদের আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলি, এগুলো হলো সেই ইঞ্জিনের মূল জ্বালানি, যা সরাসরি আমাদের শক্তি যোগায়। অন্যদিকে ভিটামিন আর খনিজ বা মাইক্রোনিউট্রিয়েন্টগুলো কিন্তু সরাসরি কোনো ক্যালোরি বা এনার্জি দেয় না। তাহলে এদের কাজ কি? এরা হলো ওই ইঞ্জিনের এসেনশিয়াল অয়েল বা লুব্রিগেন্টের মতো। পরিমাণে খুব সামান্য লাগলেও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অটুট রাখতে আর বিপাক্রিয়া বা মেটাবলিজম ঠিকঠাক চালাতে এদের আসলেই কোনো বিকল্প নেই।
এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, ভিটামিনের শ্রেণীবিভাগ। ভিটামিনগুলোকে মূলত দুটো বড় ক্যাটেগরিতে ভাগ করা যায়। একটা হলো জলে দ্রবণীয় বা ওয়াটার সলিবল, আর অন্যটা হলো ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রবণীয়। শুনতে খুব সাধারণ মনে হলেও ঠিক এই একটা মাত্র বৈশিষ্ট্যের ওপরই নির্ভর করে যে ভিটামিনটা শরীরের কোথায় যাবে, কিভাবে প্রসেস হবে বা কোথায় জমা থাকবে। প্রথমে জলে দ্রবণীয় ভিটামিনগুলোর কথা ধরা যাক, যেমন ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি। একটা মজার ব্যাপার হলো এরা যেন রোজ নিজেদের ব্যাগপত্র গুছিয়ে প্রস্রাবের সাথে শরীর থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেহেতু এরা জলে গলে যায় তাই শরীর চাইলেও এদের জমিয়ে রাখতে পারে না। আর ঠিক এই কারণেই প্রতিদিনের খাদ্য তালিকায় এই ভিটামিনগুলো রাখাটা কিন্তু একেবারে বাধ্যতামূলক একটা নিয়ম হওয়া উচিত। এর উল্টো দিকে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন মানে ভিটামিন এ, ডি, ই এবং কের গল্পটা কিন্তু একদম আলাদা। আমাদের শরীর এখানে বেশ চালাক। সে এই ভিটামিনগুলোকে ভবিষ্যতের জন্য একটা নিজস্ব সেভিংস অ্যাকাউন্টে জমিয়ে রাখে। এগুলো মূলত আমাদের লিভার আর ফ্যাট টিস্যুর ভেতরে একদম নিরাপদে স্টোর করা থাকে, যাতে পরবর্তীতে কোনো ইমার্জেন্সির সময় খুব সহজেই সেখান থেকে ব্যবহার করা যায়। আমাদের আলোচনার তৃতীয় পর্যায়ে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনসমূহ। এখানে আমরা এমন কিছু ভাইটাল ভিটামিনের দিকে চোখ রাখব যেগুলো একাডেমিক পরীক্ষাতেও বারবার আসে। যেমন ধরুন টক জাতীয় ফলের সেই বিখ্যাত ভিটামিন সি, যার কেমিক্যাল নাম হল অ্যাসকর্বিক অ্যাসিড। এরপর আছে ভিটামিন ডি বা ক্যালসিফেরল, ভিটামিন কে বা ফাইলোকুইনোন, আর ভিটামিন বি কমপ্লেক্স ফ্যামিলির বি3 এবং বি12। চলুন এদের কিছু দারুণ দিক এক্সপ্লোর করা যাক। দৈনন্দিন জীবনের জন্য একটা অত্যন্ত চমকপ্রদ আর দরকারি তথ্য জানিয়ে রাখি, ভিটামিন সি কিন্তু সাংঘাতিক রকমের হিট সেন্সিটিভ বা তাপ সংবেদনশীল। এর মানে হল উচ্চ তাপমাত্রায় খাবার রান্না করলে এই অত্যন্ত জরুরি ভিটামিনটি চোখের পলকে নষ্ট হয়ে যায়। তাই ভিটামিন সি এর পুরোপুরি ঘাটতি মেটাতে ফ্রেশ এবং কাঁচা টক ফলমূল খাওয়ার আসলেই কোনো বিকল্প নেই। এরপর আসে ভিটামিন ডি এর কথা। শুনলে অবাক লাগতে পারে, কিন্তু আমাদের ত্বক আসলে একটা ন্যাচারাল সোলার পাওয়ার্ড ফ্যাক্টরির মতো কাজ করে। ভিটামিন ডি হল একমাত্র ভিটামিন যেটা আমাদের শরীর নিজে নিজেই তৈরি করতে পারে। শুধু সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে শোষণ করলেই হলো, ত্বক সরাসরি এই চমৎকার পুষ্টি উপাদানটা প্রডিউস করে ফেলে। ব্যাপারটা সত্যিই অসাধারণ, তাই না? আর ভিটামিন কে, একে বলা যেতে পারে আমাদের শরীরের ভেতরের একজন এমার্জেন্সি রেসপন্ডার। ধরুন কোথাও কেটে গেল বা আঘাত লাগল, তখন রক্তক্ষরণ বন্ধ করতে এই ভিটামিনটাই রক্ত জমাট বাঁধতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। ভাবুন তো, এটা না থাকলে ছোট্ট একটা আঘাতে কি বিশাল বিপদ হতে পারত। এবার ভিটামিন বি কমপ্লেক্সের দুটো স্পেশাল মেম্বারকে নিয়ে একটু কথা বলা যাক। ভিটামিন বি3 বা নিয়াসিনের অভাব হলে পেলেগ্রা নামের একটা রোগ হয়, যেখানে ত্বক একদম খসখসে হয়ে যায় আর ডায়রিয়ার মতো মারাত্মক সমস্যা দেখা দেয়। আরেকটা হলো ভিটামিন বি12 বা সায়ানোকোবালামিন। এটা কেমিক্যালি এতটাই ইউনিক যে এটাই একমাত্র ভিটামিন যার ভেতরে কোবাল্টের মতো একটা ভারী খনিজ পদার্থ প্রাকৃতিকভাবেই থাকে। লিটারেলি আর কোনো ভিটামিনে এমনটা দেখা যায় না। চলুন এবার 4 নম্বর টপিকটা দেখে নিই, অন্যান্য গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। চিরাচরিত ভিটামিনের বাইরেও কিন্তু ফাইবার বা খাদ্য আঁশের গুরুত্ব অনেক। ইন্টারেস্টিং ব্যাপার হলো ফাইবার আমাদের শরীরে হজমই হয় না। অপাচ্য অংশ হওয়ার পরও এটা কোষ্ঠকাঠিন্য দূর করে আমাদের পরিপাকতন্ত্রকে একদম ফিট রাখে। অন্যদিকে একটা অ্যালার্মিং বিষয় হলো শিশুদের খাবারে যদি বডি বিল্ডিং প্রোটিনের চরম অভাব ঘটে, তাহলে কোয়াশিয়রকর নামের একটা মর্মান্তিক রোগ হয়। এতে শিশুদের পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় আর পেশি মারাত্মকভাবে শুকিয়ে যায়। ডায়রিয়া বা প্রচণ্ড গরমে শরীর যখন চরম ডিহাইড্রেটেড বা জলশূন্য হয়ে পড়ে, তখন ওআরএস বা খাবার স্যালাইন ঠিক কিভাবে জাদুর মতো কাজ করে জানেন? এর পেছনের বিজ্ঞানটা দারুণ। প্রথমে ওআরএসের গ্লুকোজ আমাদের অন্ত্রে পৌঁছায়, আর এই গ্লুকোজই হলো সেই চাবিকাঠি যা অন্ত্রের ভেতরে জীবন রক্ষাকারী জল আর সোডিয়াম শোষণের স্পিড অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দেয়। ফলে খুব দ্রুতই শরীর তার হারানো জল ফিরে পায় আর পুনরায় হাইড্রেটেড হয়ে ওঠে। সব শেষে আমাদের পঞ্চম এবং শেষ ধাপ, এক নজরে রিভিশন চার্ট। এতক্ষণ আমরা যেসব হাইয়েল্ড বা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করলাম, এই ডিটেল রিভিশন চার্টটা হলো সেগুলোর একটা মাস্টার কি। এখানে সবকিছু খুব সুন্দরভাবে গোছানো আছে। কোনটা জলে দ্রবণীয় আর কোনটা ফ্যাটে দ্রবণীয়, কোনটার অভাবে স্কারভি বা রিকেট হচ্ছে আর কোনটার অভাবে অ্যানিমিয়া হচ্ছে, সব এক জায়গায়। পুষ্টিবিজ্ঞান সংক্রান্ত যে কোনো জটিল প্রশ্ন কনফিডেন্টলি সলভ করার জন্য এই চার্টটা একদম পারফেক্ট। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যায়। এই যে পুষ্টিবিজ্ঞানের এত বিষয় আমরা জানলাম,
এগুলো কি শুধুই কোনো পরীক্ষায় ভালো নম্বর তোলার মুখস্থবিদ্যা, নাকি আমাদের এই চমৎকার মানব ইঞ্জিনটাকে আজীবন সুস্থভাবে চালিয়ে নেওয়ার আসল ইনস্ট্রাকশন ম্যানুয়াল? একটু গভীরভাবে ভেবে দেখবেন ব্যাপারটা। আজকের এই বিশ্লেষণে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের টপিকের একদম শেষ অংশ ভিটামিন, খনিজ এবং তাদের অভাবজনিত রোগ তোমরা আশা করছি ভালোভাবে এআই টিচারের কাছে বুঝে নিয়েছো। এবার এর থেকে কিছু বিস্তারিত আলোচনা সহ প্রশ্ন উত্তর দেখে নাও। ভিটামিন আমাদের শক্তি দেয় না, কিন্তু রোগ প্রতিরোধ করে। জলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি ও সি। অতিরিক্ত তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। ফ্যাটের দ্রবণীয় ভিটামিন হলো এডিই কে। এরা ফ্যাটের দ্রবণীয় ভিটামিন। গুরুত্বপূর্ণ তথ্য: ভিটামিন ডি ত্বকে সূর্যালোকের সাহায্যে তৈরি হয়। ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে এবং ভিটামিন বি3-র অভাবে পেলেগ্রা এবং প্রোটিনের অভাবে শিশুদের কোয়াশিয়কর রোগ হয়। ভিটামিন বি12-এ কোবাল্ট থাকে। এবং ফাইবার ও ওআরএস। ফাইবার কোনো জলীয় উপাদান নয়, এটি অপাচ্য। ওআরএস এ গ্লুকোজ ও লবণ থাকে যা ডিহাইড্রেশন রোধ করতে সাহায্য করে। এবার দেখে নিই ভিটামিন, খনিজ ও অভাবজনিত রোগের বিশেষ কিছু প্রশ্ন এবং তাদের উত্তর, যেগুলো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষায় এসেছে। 40 নম্বর প্রশ্ন: নিচের কোনটি জলীয় খাদ্য উপাদান নয়? উত্তর হবে ফাইবার। ফাইবার বা তন্তু হলো খাবারের সেই অপাচ্য অংশ যা পরিপাক হয় না বা রক্তে মেশে না, তবে এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। 41 নম্বর প্রশ্ন: বাজারে প্রাপ্ত ওআরএসের মিশ্রণে কি কি উপাদান থাকে? উত্তর হবে গ্লুকোজ ও লবণ। ওআরএসের মূল কাজ হলো ডায়রিয়ার সময় শরীরে জল ও লবণের ভারসাম্য ফেরানো। গ্লুকোজ অন্ত্রে দ্রুত জল ও সোডিয়াম শোষণে সাহায্য করে। 42 নম্বর প্রশ্ন: রক্ত তঞ্চনে সাহায্যকারী ভিটামিন কি? উত্তর হবে ভিটামিন কে। কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে, কারণ এটি যকৃতের প্রথমবিন নামক প্রোটিন তৈরিতে সাহায্য করে। 44 নম্বর প্রশ্ন: জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি? উত্তর হবে ভিটামিন বি এবং সি। ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি জলে দ্রবীভূত হয়। এরা শরীরের বেশি দিন জমা থাকতে পারে না। 45 নম্বর প্রশ্ন: ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এর অভাবে মাড়ি থেকে রক্ত পড়ার রোগ বা স্কারভি হয়। 46 নম্বর প্রশ্ন: রান্নার সময় অতিরিক্ত উত্তাপে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? উত্তর হবে ভিটামিন সি। ভিটামিন সি অত্যন্ত তাপ সংবেদনশীল এবং জলে দ্রবণীয় হওয়ায় রান্নার উত্তাপে এটি সহজেই নষ্ট হয়ে যায়। 47 নম্বর প্রশ্ন: সূর্যালোকের উপস্থিতিতে মানবদেহের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? উত্তর হবে ভিটামিন ডি। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের নিচে থাকা কোলেস্টেরলকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভিটামিন ডিতে রূপান্তরিত করে। 48 নম্বর প্রশ্ন: পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর হবে ভিটামিন বি3। পেলেগ্রা রোগ ভিটামিন বি3-র অভাবে হয়। ভিটামিন বি3 বা নিয়াসিন এর অভাবে পেলেগ্রা রোগ হয়। ত্বক খসখসে হয়ে যাওয়া এবং ডায়রিয়া হওয়া এর মূল লক্ষণ। 49 নম্বর প্রশ্ন: সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? উত্তর হবে ভিটামিন বি12। এটি একমাত্র ভিটামিন যার মধ্যে
কোবাল্ট নামক খনিজ থাকে। এটি স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। 50 নম্বর এবং আজকের সেশনের শেষ প্রশ্ন, নিচের কোনটি ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন নয়? উত্তর হবে ভিটামিন সি। ভিটামিন এ, ডি, ই, কে ফ্যাট বা স্নেহ পদার্থে দ্রবণীয়। যেহেতু ভিটামিন সি জলে দ্রবণীয়, তাই এটি ফ্যাটে দ্রবণীয় নয়। মিশন গভর্নমেন্ট জব সায়েন্স জিকে সেশনের আজকে ডে 4 বা চতুর্থ দিনের ক্লাসে আমরা শিখলাম পুষ্টি, বিপাক ও পরিপাক সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করলাম এবং তা থেকে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে আসা 50টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সলভ করলাম। ধন্যবাদ ভিডিওটি এতদূর দেখার জন্য। মন্তব্যে অবশ্যই জানাবে তোমাদের এই ধরনের ক্লাস কেমন লাগলো।